যদি আমি পার্থক্য বলি, ইউনিভার্সিটি অফ ভিয়েনা আর টিউ ভিয়েনা এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। এই কান্ট্রি গ্রুপিং, ওই কান্ট্রি গ্রুপিং, এই কান্ট্রি গ্রুপিং। আমি কোনো খারাপ এক্সপিরিয়েন্স ফেস করিনি। আমি এখন পর্যন্ত দেখেছি টিচাররা প্রচুর সাপোর্টিভ। আমাদেরও হচ্ছে প্রতিদিন একটু একটু করে শিখতে হচ্ছে, জানতে হচ্ছে। তারা আমাদের এক্সিটেন্স দেওয়ার জন্য বসে আছে, শুধু আমার এফোর্ট দিতে হবে। এখানে নেটওয়ার্কিং করা বা নেটওয়ার্ক করাটা খুব একটা বেশি ইজি না। গল্প রচনা লিখতে হবে না এখানে, তাদের হচ্ছে মেন অ্যাটেনশন থাকবে এটা আমি বুঝতে পারলাম কিনা। কোর্স কারিকুলাম চেঞ্জ করে, এই অনুযায়ী ওদের অ্যাডমিশন রিকোয়ারমেন্টস চেঞ্জ করে। এখানে না আসার পরেও আপনাকে অনেক কিছু শিখতে হবে, অনেক রিয়েলিটির মধ্যে দিয়ে যেতে হবে, এবং ল্যাঙ্গুয়েজ একটা ফ্যাক্ট। সো হতাশ হবেন না, কখনো একটা অপশন রাখবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি ইউনিভার্সিটি অফ ভিন, এবং আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে, তার সাথে আমরা আলোচনা করব, কথা বলবো এবং ভিয়েনা ইউনিভার্সিটি সম্পর্কে জানবো। ভিয়েনাতে আরও 2টা ইউনিভার্সিটি আছে আপনারা জানেন, সেগুলো সম্পর্কেও জানার চেষ্টা করব। স্পেশালি জানার চেষ্টা করব হচ্ছে ভিয়েনাতে বাংলাদেশি যে স্টুডেন্ট আছে বা এশিয়ান যে স্টুডেন্ট আছে তাদের কালচার কীরকম, তারা কিভাবে সার্ভাইভ করছে, এখানে আসলে পড়ালেখার সিস্টেমটা কীরকম। মানে আমরা ইন ডিটেলস যা জানি, প্রসেস, অ্যাপ্লিকেশন বা আদার্স, এগুলো তো আমরা জানি বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আমরা একটু এখন জানার চেষ্টা করব যে হচ্ছে এখানে পড়ালেখা করা বা আদার সিস্টেমগুলো কীরকম হয়ে থাকে। তো পরিচয় করানোর কিছু নেই, আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আছে বর্ণালী অধিকারী আপু। হ্যালো, আপনাকে আচ্ছা আমি আমার ইন্ট্রো দিই। হ্যালো জনগণ, সবাইকে স্বাগতম। হ্যালো, আজকে আমি আছি হচ্ছে ভাইয়ার সাথে ইউনিভার্সিটি অফ ভিয়েনাতেই। আপনাদের সকল প্রশ্ন হচ্ছে আপনারা জানেন আমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে, কিন্তু আজকে আমরা কিছু ডিটেলস আলোচনা করব যে আসলে ভিয়েনার এনভায়রনমেন্ট কেমন হয় বা ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট কেমন হয়ে থাকে, আমরা স্টুডেন্টরা কীভাবে আসলে এখানে সার্ভাইভ করে থাকি। হ্যাঁ, জেনারেলি হচ্ছে মানে ইন্টারভিউ টাইপের কোনো কিছু না, আমরা আলোচনা করব, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। তো সেটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, যারা অস্ট্রিয়াতে আসতে চান, স্পেশালি ভিয়েনাতে আসতে চাচ্ছেন বা এদের কালচার সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের অনেক উপকারে আসবে। তো শুরুতে আপু, এখন আপনি তো অনেকদিন আছেন, এখন কেমন মনে হচ্ছে আপনার কাছে অস্ট্রিয়া, স্পেশালি ভিয়েনা? আচ্ছা, আমার এই তো প্রায় 1 বছর হয়ে যাবে ভিয়েনাতে এসেছি। এখন পর্যন্ত সত্যি কথা বলতে গেলে আমি কোনো খারাপ এক্সপিরিয়েন্স ফেস করিনি। কিন্তু হ্যাঁ, অবশ্যই নতুন একটা সিটি আমার জন্য, আমি একটা নতুন কালচারে মুভ করেছি। একটু মানিয়ে গুছিয়ে নিতে আমার সমস্যা হচ্ছে, প্রথম থেকেই বলবো। এখনও স্টিল আমি স্ট্রাগল করছি কিছু প্রবলেমের জন্য। সো এই তো আর কীভাবেই চলছে এখন। আচ্ছা, এইখানে আসলে আপনারা জানেন যে আমরা সেলফ ফান্ডে আসছি, তো আমাদের অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের পড়ালেখা, জব, সেই সাথে ফ্যামিলি বাসায় থাকে, মানে বাংলাদেশে আছে, সব কিছু মেনটেন করাটা টাফ। তারপরও এখানে ভালো থাকতে হয় আমাদেরকে, আপনাদেরকে ভালো রাখতে হয়। তো এখানে যদি আমি মানে আপনাকে বলি যে আপনি যে আসলেন, আসার পরে ইউনিভার্সিটিতে শুরু করলেন ক্লাস বা অন্যান্য কিছু, সেই শুরুর দিকের যদি কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করেন, যে আপনার ক্লাস শুরু হওয়া, আপনার একটা মেন্টালি তো আমরা একটা স্বপ্ন দেখে থাকি, তাই না, যে আমি একটা ক্লাসে যাব, এইরকম একটা ক্লাস আমি এক্সপেক্ট করি, সেইটার সাথে রিয়েলিটিটা কীরকম ছিল? আচ্ছা, আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, সেটা হচ্ছে যে আমি যখন দেশে ছিলাম আমার এটা খুব বড় ড্রিম ছিল। হ্যাঁ, আমি যাব বাইরে একটা কান্ট্রিতে পড়াশোনা করব, আমি অনেক হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করব, প্লাস হচ্ছে আমার অনেক ফ্রেন্ড সার্কেল হবে, অনেক কিছু হবে। কিন্তু এখানে এসে যে মেইন রিয়েলিটি আমাকে হিট করলো সেটা হচ্ছে এখানে নেটওয়ার্কিং করা বা নেটওয়ার্ক করাটা খুব একটা বেশি ইজি না। তো যারা হচ্ছে কানাডা, ইউএসএতে আছে, সেটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, সো সেখানে না অলওয়েজ ইংলিশেই কথা বলা হয়। কিন্তু এখানে যেটা হয়, অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আমাদের থাকে। তো আমি প্রথমের দিকে এসে যখন ক্লাসে গিয়েছিলাম বা ক্লাস স্টার্ট করেছিলাম, আমি আসলেই কোনো নেটওয়ার্কিং করতে পারিনি। ইভেন আমার কাছে হচ্ছে কমিউনিকেশন করাটা অনেক বেশি টাফ লাগছিল, কজ ওরা খুব বেশি রিজার্ভ থাকে। খুব বেশি যে ফ্রেন্ডলি আমি কিন্তু এটা বলবো না, তারা খুব বেশি রিজার্ভ থাকে। আপনি যদি অ্যাপ্রোচও করেন, একটা দুটো তিনটো এই পর্যন্তই শেষ। বাট ওরা কখনো আপনাকে ওদের মতো করে অ্যাকসেপ্ট আসলে খুব বেশি করবে না। আপনাকে অনেক বেশি এক্সট্রোভার্ট হতে হবে যদি ওদের সাথে মিশতে চান আপনি। সো এটা আমি স্টিল এখনও ফেস করে আসছি। সেকেন্ড সেমিস্টার শেষ হলো, বাট তারপর আমি বলবো যে আমার কিন্তু ইন্টারন্যাশনাল ফ্রেন্ড খুব বেশি নেই, খুব লিমিটেড। তাহলে এইখানে আসলে অনেকগুলো ব্যাপার হচ্ছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কালচারাল একটা ফ্যাক্ট আছে, যে ওরা আসলে এক ধরনের কালচারে অভ্যস্ত, ওরা একটু রিজার্ভ। মানে আমি যদি ইউরোপিয়ানদের কথা বলি, স্পেশালি অস্ট্রিয়ান বা জার্মান স্পিকার যারা আছে, আপনারা অলরেডি জানেন যে এরা একটু রিজার্ভ হয়। এরা জেনারেলি কারোর সাথে খুব যেচে কথা বলে না। আপনিও যদি কথা বলতে চান, ওরা যতটুকু অ্যান্সার দিবেন এরকম না, ওরা কিন্তু খুবই আন্তরিক। মানে আপনি যদি জিজ্ঞাসা করেন, দেন ওরা কোনো আপনাকে একটা সলিউশন দিবে, কথা বলবে।
বাট এরকম হয় না যে বাংলাদেশে আমরা যেটা এক্সপেক্ট করি হ্যাঁ, নিজ আড্ডা দিব, থেকে আড্ডা দেওয়ার না, হয়তো একটা অ্যাপ্রোচ গ্রুপ করবে স্টাডি না, করব, না হ্যাঁ অ্যাপ্রোচ করবে না। অ্যাপ্রোচ করবে না যে চলো আমার বাসায় যাই আজকে আমরা ফান করি। জেনারেলি এই এক্সপেকটেশন আমাদের থাকে, এরকম না। আমি বলবো না যে হয় না, খুব রেয়ার, একদম হ্যাঁ যে হয় না তাও কিন্তু না। আমি এখানে অনেকেই দেখেছি যারা হচ্ছে অনেক গ্রুপে পড়াশোনা করে, বাট ব্যাপারটা হচ্ছে কি জিনিসটা হচ্ছে অনেকটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটা হ্যাঁ এক্সপ্রেসিভ, আপনি কতটা এক্সট্রোভার্ট। এখন আপনি যদি মানুষটা অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের হয়ে যান, আপনাকে এখানে সে এক্সট্রোভার্ট হতে বাধ্য, হ্যাঁ আদারওয়াইজ কিন্তু আপনি হচ্ছে এই ইন্টারন্যাশনাল কমিউনিটিতে অ্যাড হতে পারবেন না। তবে হ্যাঁ, যারা আমরা এশিয়ানরা আছি এরা আবার খুব ফ্রেন্ডলি, হ্যাঁ যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল। শ্রীলঙ্কা। আমি হচ্ছে মূলত এগুলো হচ্ছে এই এশিয়ান কান্ট্রিগুলো হচ্ছে খুব বেশি ফ্রেন্ডলি আমরা। কারণ হচ্ছে মানে যেহেতু কাছাকাছি, সো এরা হচ্ছে আবার একটা গ্রুপ গ্রুপ থাকে। আর যদি আমি স্পেশালভাবে বলি, ইউনিভার্সিটি অফ ভিয়েনার একটা কালচার, সেটা হচ্ছে কি এখানে গ্রুপিংটা খুব বেশি। এই কান্ট্রি গ্রুপিং, ওই কান্ট্রি গ্রুপিং, এই কান্ট্রি গ্রুপিং। সো আপনি যদি কোনো একটা কমিউনিকেশন করতে চান বা ফ্রেন্ড হতে চান, আপনাকে কিন্তু হচ্ছে ওদের কালচার মতো মাথায় রেখে ওই গ্রুপের মধ্যে এন্ট্রি নিতে হবে। সো আপনাকে এক্সট্রোভার্ট হতে হবে অবশ্যই। এবং ল্যাঙ্গুয়েজ একটা ফ্যাক্ট। তো যারা ল্যাঙ্গুয়েজ জানে তাদের জন্য খুব সুবিধা হয়, মানে নতুন ফ্রেন্ড বানানোর ক্ষেত্রে, স্পেশালি জার্মান ল্যাঙ্গুয়েজ। কারণ এখানে জার্মান স্টুডেন্ট তো অনেক বেশি। তো যারা বাংলাদেশ থেকে আসার প্ল্যান করতেছেন বা চলে আসছেন, তারা যদি একটু কুইকলি ফ্রেন্ড তৈরি করতে চান বা কোনো ভালো গ্রুপের সাথে পড়ালেখা বা তাদের সাথে মিশতে চান, তাহলে ল্যাঙ্গুয়েজ একটা বড় ফ্যাক্ট। ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে তাহলে কি হয়, তাদের কালচারটাও আপনার জানা ইজি হয়, তাদের সাথে কথা বলা বা তাদের সাথে কোথাও ঘুরতে গেলে তাদের কালচারটাও নিজে ধারণ করা, তখন সব থেকে ইজি হয় যে আপনি তাদের সাথে ইন্টারাকশন করছেন, আস্তে আস্তে ফ্রেন্ডশিপ তৈরি হচ্ছে, সে কোথাও ঘুরতে গেলে আপনাকে জানাচ্ছে। স্পেশালি এখানে আমি একটা জিনিস দেখছি, আমি জানি না এখানে কীরকম, আমাকে বহু ফ্রেন্ড জার্মান অথবা অস্ট্রিয়ান ওরা অফার করে হচ্ছে চলো সাইক্লিংয়ে যাই, চলো হাইকিংয়ে যাই। এই অফারগুলো খুব করে। এখন যদি আমি এদের সাথে ইউজ টু না হই বা আমি যদি ওই কালচারের সাথে অ্যাডাপ্ট করতে না চাই বা আমি যদি সাইক্লিং করতে পছন্দ না করি, তখন কিন্তু সে আর আমার ফ্রেন্ড থাকে না। হ্যাঁ, কারণ তারা তো গ্রুপ ধরে যায়, এই গ্রুপ ধরে যাওয়ার সময় তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়। তারপরে আস্তে 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 দেখা যাচ্ছে তারা গ্রুপে মুভ করে বা কোনো একটা একটা প্রজেক্ট হলো, সেই প্রজেক্টে বলে আচ্ছা তোমরা পরিচিত, তাহলে ওর সাথে আমরা গ্রুপ করতে পারি। হ্যাঁ, এটা খুব হেল্প করে। যদি আমি এখন যদি স্টাডি কালচারের দিকে আসি ইউনিভার্সিটির মধ্যে, এটা অনেকেই ভাবেন, এই কোশ্চেনটা অনেকেই করে থাকেন যে আপু যে পড়াশোনা কেমন, এখানে কতটা কঠিন। এটার যদি অ্যান্সার দিই, পড়াশোনা অবশ্যই কঠিন। তার কারণটা কি, আমরা এখানে যে পরিমাণ ডিপ এবং ডিটেলসে পড়াশোনা করি সেটা আমাদের দেশে আসলে আমরা করি না। আর এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কি প্রচুর পরিমাণ অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজ থাকে। অ্যান্ড একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনি প্রতিদিন 8 ঘন্টা জব শেষ করে বাসায় এসে ফ্যামিলিকে সময় দিয়ে, ফ্যামিলির সাথে ভিডিও কলে কথা বলে, তারপর হচ্ছে আপনার বাসার সমস্ত কাজ একা একা গুছিয়ে রান্না করে পড়াশোনা করা, এই অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়া, এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। সো এটা হচ্ছে একটা বড় ধরনের প্রবলেম আপনারা ফেস করবেন, প্রবলেম বলবো না, ডিফিকাল্টিস বলতে পারি, ফেস করবেন। তো যখন হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে আসবেন, যদি আপনি কোনো প্রজেক্ট করতে চান, অবশ্যই হচ্ছে আমি বেশিরভাগ সময় দেখি এশিয়ানরা গ্রুপ করে, কারণ হচ্ছে কালচারটা ম্যাচ হয়, অথবা হচ্ছে ভাষার একটা প্রবলেম থাকে না। হিন্দিতে অনেকে কথা বলতে পারে, সো এটা ইজিলি তারা হচ্ছে অ্যাডপ্ট করে নেয়। কিন্তু যেহেতু জার্মান জানা হয় না, এজন্য হচ্ছে অস্ট্রিয়ান বা জার্মানদের সাথে খুব একটা বেশি হচ্ছে গ্রুপিং করা হয় না, ওরা একটু আনকমফোর্টেবল ফিল করে। কারণ অবশ্যই কাজ করতে গেলে হচ্ছে কথা বলাটা ইম্পর্টেন্ট। সো এই জন্যই হচ্ছে আমরা বারবার বলি যে ভাষার প্রতি কিন্তু অনেক বেশি জোর গুরুত্ব দেওয়া দিতে উচিত হবে। যদি সার্ভাইভ করতে চান ইন ফিউচারে প্লাস প্রেজেন্টে। সো এটা অনেক ইম্পর্টেন্ট ভাষার ক্ষেত্রে। পড়ালেখার সিস্টেম নিয়ে যখন কথা উঠলো, আমি আমার কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি হচ্ছে একটা পরীক্ষা ছিল আমার, হচ্ছে ওইটা রিটেন এক্সাম। তো পরে দেখি প্রফেসর আমাকে নোট দিছে, আমাকে না মানে স্পেশাল সবাইকেই নোট দিছে যে আপনারা খাতা এবং কলম বাসা থেকে নিয়ে আসবেন। তো বাংলাদেশে কি হয়, আমরা তো এই ধরনের কোনো কিছু মেন্টালিটি রেডি করে আসি না। বাংলাদেশে এরকম কখনো ছোটবেলা থেকে ফেস করি না যে খাতা কলম বাসা থেকে নিয়ে, কলম তো নিয়ে আসি, পেয়ে যাই। খাতা তো পেয়ে যাই। তো এখানে খাতা কিন্তু কিছু কিছু কোর্সে আপনাকে নিয়ে যেতে হয়। আরও একটা ব্যাপার, আমার একটা কোর্স ছিল ওইটাও রিটেন এক্সাম, কিন্তু ওখানে আমরা বাংলাদেশে কি হয়, একটা বিষয় নিয়ে খুব বেশি লিখি, কম লিখি, বা বেশি লেখা পছন্দ করে প্রফেসর, বাংলাদেশের যারা আছে টিচাররা। এখানে কিন্তু একটা কোশ্চেন, তার নিচে একটা নির্দিষ্ট ফাঁকা জায়গা আছে, হ্যাঁ, এটা একটা এইটুকুর মধ্যে অ্যান্সার দিতে হবে। এখন আমরা তো অনেক কিছু লিখে অভ্যস্ত, এরা চায় এক্স্যাক্ট আপনি যেটা চাইছে সেটার অ্যান্সার দেন, আপনাকে ঘুরায় পেঁচায় অনেক কিছু অ্যান্সার দেওয়ার দরকার নাই, এবং লিমিট করে দেওয়া এইটুক জায়গার মধ্যে অ্যান্সার দিতে হবে। অনেক সময় আছে ইয়েস নো,
হুম হুম অথবা একটা মানে হাইপোথিসিস দাঁড় করানো, অথবা একটা হাইপোথিসিসকে এক্সপ্লেইন করা, অথবা এগ্রি করি কি করি না, হুম 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 জাস্ট এতটুক। এগ্রি করলে কেন, এগ্রি না করলে কেন নয়, হুম। নাথিং এলস। হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি আমার কোর্সের কথা বলি, এমন অনেক কোশ্চেন থাকে যেটা হচ্ছে আমি এক্সপ্লেইন করতে পারছি না, বাট আমি শুধু ইকুয়েশনটা লিখে দিয়ে চলে এসেছি, শেষ। সে আমাকে 0.5 হলেও দিবে, 1 হলেও দিবে, কারণ তারা এটাই চায় তুমি বুঝেছো কিনা। আমাদের হচ্ছে ওই গল্প রচনা লিখতে হবে না এখানে, তাদের হচ্ছে মেন অ্যাটেনশন থাকবে এটা আমি বুঝতে পারলাম কিনা। রাইট। ইভেন এমনও হয়েছে এই সেমিস্টারে আমি একটা জিনিস ফেস করেছিলাম, সেটা হচ্ছে যে এক্সাম দেওয়ার পরও তারা হচ্ছে অনেককে হচ্ছে কল করে যে তুমি তো এক্সাম দিয়েছো, ঠিক আছে সমস্যা নেই, বাট তুমি হচ্ছে এখন এক্সপ্লেইন করো তুমি আসলে কি বুঝলা। দেন হচ্ছে আমাদের সবাইকে হচ্ছে আবার প্রজেক্টে হচ্ছে এক্সপ্লেইন করতে হতো, আচ্ছা হ্যাঁ আপনি যেটা পড়িয়েছিলেন এক্সামে এটা এসেছিল, এই পার্টটুকুতে আমি আসলে এটা বুঝেছি। সো এই যে প্রেজেন্টেশন দেওয়াটা বা এক্সপ্লেইন করাটা ওদের সামনে, এটা ওদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। যে আমি সারাদিন ক্লাস করলাম, তুমি কিছু বুঝলে না, এটাতে কিছু হবে না, হবে তোমাকে না। বুঝতে হবে। তারা বুঝিয়ে ছাড়বে আপনাকে, এমন অবস্থা। এবং কিছু কিছু কোর্স থাকে আমাদের, আমি যদি বলি আমাদের ছিল হচ্ছে হয়তো উইকলি একটা করে অ্যাসাইনমেন্ট থাকে, হুম হুম দেন 2টা বা 3টা প্রেজেন্টেশন থাকে, হুম হুম। এরপরে এক্সাম থাকে, কুইজ থাকে। হ্যাঁ, এটা হচ্ছে অনেক এরপরে কষ্ট কি হয়, ওভারঅল একটা আইডিয়া গ্রুপ থাকে যে ঠিক আছে মানে তুমি ইন্ডিভিজুয়াল বুঝছো, এবার গ্রুপ করে তুমি একটা প্রজেক্ট করে বোঝাও যে প্র্যাকটিক্যালি তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারো কিনা। এবং এই কিছু কিছু কোর্সে আসলে এই জন্য আপনি বললেন না পড়ালেখা কঠিন, কিছু কিছু কোর্স কিন্তু পড়ালেখা খুবই ইজি, বাট এই ফ্লোতে থাকতে হবে। আপনি যদি ফ্লোতে মাঝখানে ছেড়ে দেন তখন দেখবেন যে এরপরে আপনার এই ফ্লোতে আগাইতে পারছেন না। হ্যাঁ, আপনি এখানে যদি শুরুতে ফ্লো ফ্লোতে থাকি রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি হবে যে ঠিক আছে আমি নিজে বুঝছি, এরপরে আচ্ছা আমি একটা প্রজেক্ট দাঁড় করাইছিলাম, সেখান থেকে এবার একটা বড় প্রজেক্ট হবে। অথবা আমি একটা গ্রুপে ইন হলাম, আমি একটা প্রজেক্ট নিয়ে যে কথাগুলো বলছিলাম আরেকজন আরেক প্রজেক্ট নিয়ে কথা বললো, সেগুলো একসাথে কম্বাইন করে একটা বড় প্রজেক্ট হলো। এইটা তখন এক্সপ্লেন, তখন ওরা দেখে যে আপনি গ্রুপ কাজ করতে পারছেন কিনা, অথবা আপনার আপনার আমার থিঙ্কিং তো আরেকজনকে বুঝাইতে হবে আরেকটা স্টুডেন্টকে, এরপরে যে না বড় প্রেজেন্টেশন হবে। হ্যাঁ, এই ওরা জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল ব্যাপারটাকে অনেক বেশি অনেক ইম্পর্টেন্স অনেক দেয়, অনেক ইম্পর্টেন্ট। যে তোমার প্রেজেন্ট করার স্কিল কেমন, বা তুমি যে বুঝতে পারলা তুমি একটা নতুন কিছু তৈরি করতে পারবা কিনা, এটার প্রতি ওরা অনেক বেশি কেয়ারফুল থাকে যে আমি তো শিখলাম, বাট সেখান থেকে আমি নতুন কিছু দিতে পারলাম কিনা। সায়েন্টিস্ট কিন্তু এই জন্য এখান থেকে বেশি বেশি হয়, যেটা বুঝতে আবার পেরেছি। কি হয়, এই যে প্রেজেন্টেশন দিলাম মানে এই যে মানে শুনতে খুব জটিল মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু মানে নর্মালি আমাদের ম্যাক্সিমাম কোর্সে এরকম হয়, উইকলি প্রেজেন্টেশন থাকে, অনেক সময় আছে কুইজ থাকে, দেন সেগুলো নিয়ে হয়তো 2-3টা মানে প্রেজেন্টেশন এর ভিতরে চলতে চলতে ফাইনালি যখন আমরা একটা প্রেজেন্টেশন দিই, গ্রুপ ওয়ার্ক করি, এরপরে সেটা আবার সেমিনার পেপার জমা দিতে হয়। হ্যাঁ, মানে সবগুলো স্কিলকে কাজে লাগানো। রিসার্চ করতে পারবেন কিনা, হ্যাঁ, হ্যাঁ। পেপার পাবলিশ করতে পারবেন কিনা, সবকিছুকে ওরা হচ্ছে স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেয় আমাদের কাছে রাইট, আসলে। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে মানে যদি কেউ ফ্লো হারাই ফেলে তার কাছে পড়ালেখাটা খুবই কঠিন মনে হবে, টু বি অনেস্ট। কারণ আমাদের দেশের মতো না, একটা শিট দিয়ে দিল, মানে সরি এভাবে বলার জন্য, একটা শিট দিয়ে দিল, আপনি পড়লেন বাসায়, যে যতটুকু লিখলেন লিখলেন, অথবা যতটুকু মাথায় আসলো লিখলেন, একটা অ্যান্সার হয়ে গেল, ফাইনাল একটা এক্সাম হয়ে গেল, শেষ। আরও একটা ব্যাপার বলি, আমি জানি না এখানে এখানে অবশ্যই থাকার কথা, থিওরি কোর্স যদি হয় যেটা রিটেন এক্সাম থাকে, অবশ্যই 3টা ডেট থাকবে, এটা কিন্তু বাই ল। 3টা ডেট বলতে? 3টা এক্সাম, 3টা ডেট থাকবে। আচ্ছা, যে যে সময় চুজ করতে পারে, হ্যাঁ, যে যে রাইট, ডেট চুজ করতে পারে। রাইট। হ্যাঁ হ্যাঁ। এটা আবার কি হয় যে দেখা যাচ্ছে ফ্লেক্সিবিলিটি থাকবে, এবং এটা কিন্তু বাই ল। আপনার 3টা ডেট অপশন থাকবে, আপনি একটা চুজ করবেন, সামহাও যদি সেটা খারাপ হয় নেক্সট, সেটাও যদি খারাপ হয় নেক্সট। তিনবার সময় যে হচ্ছে এই আপনাকে 3বার যদি খারাপ হয়ে যায় তখন তখন কি, আপনাকে তখন ভাইবা দিতে হবে। হ্যাঁ মানে আমাদের অন্ততপক্ষে এটা তাহলে সব জায়গায় সেমই হওয়ার কথা, কারণ এটা যেহেতু ল। তো এইটাও কিন্তু একটা ভালো অপশন, বাংলাদেশে এরকম হয় না, ফেল আমি করলে একটা মানুষ না না ফুল একটা আমি সেমিস্টার এটা বলবো যে এখানে স্টুডেন্টকে ওরা খুব বেশি ফ্লেক্সিবিলিটি দেয়, দেয়। অনেক বেশি দেয়। কারণ হচ্ছে ওরা বুঝে যে আমরা ইন্টারন্যাশনাল, শুধু ইন্টারন্যাশনাল বলবো তাদের জন্য না, সবার জন্য এটা। সবার জন্য। ওরা না চান্স দেয় অনেকবার, যদি আপনি একটা কোর্সে খারাপ করেন কোনোভাবে, ওরা আপনাকে সেকেন্ড টাইম চান্স দিবে হ্যাঁ, যে হ্যাঁ। তুমি প্রুভ করে দেখাও। এন্ড অবভিয়াসলি যদি একটা মানুষ পড়াশোনার পারপাসে এখানে আসে, সে 3বারের সময় অবশ্যই যেটা পাস করে বের পাস হবেই, করবে। এটা নর্মাল ব্যাপার। সো ওরা না চান্সটা আপনাকে দিবে, আপনাকে ওই প্রথমবারই ফেল করছেন মানে আপনাকে কোর্স থেকে বের করে দিবে তা দিবে না। না। এন্ড টিচাররা, সত্যি কথা আমি এখন পর্যন্ত দেখেছি টিচাররা প্রচুর সাপোর্টিভ। আপনি প্রচুর। কোনো কিছু যদি না বুঝেন, পার্সোনালি মেইল করলে ওরা আপনাকে 1 ঘন্টা কি 2 ঘন্টা সময় নিয়ে বুঝাবে, কিন্তু আপনাকে বুঝতে হবে। ইভেন ক্লাসের বাইরে যখন আমরা কিছু অ্যাসাইনমেন্ট করি, মানে ক্লাস তো এক ধরনের একটা প্যাটার্নে হয়, অ্যাসাইনমেন্টটা তো এর থেকে একটু হাইপোথিসিস টাইপের হয়। অ্যাসাইনমেন্টের সময় কি হয় যে আমি একটা জিনিস বুঝতেছি না, অথবা আমি একটা জায়গায় আসছি, আমি এখন মানে শিওর না এটা ফাইনাল রেজাল্ট বা আমার আউটপুটটা ঠিক আছে কিনা, প্রফেসরকে মেল দিলে কিন্তু সে দেখে, হ্যাঁ। দেখে ফিডব্যাক দিয়ে দেয়, আচ্ছা তুমি এইটা না করে এইটা করো, বাট তোমার এটা বেটার হয়েছে, তুমি
আরেকটু এটা করতে পারো, অথবা এর থেকে বেটার কিছু করতে পারো, তারা অথবা অনেক কিছু সাজেস্ট করে, অনেক কিছু বলে, যেমন ইন্ডিভিজুয়াল অনেক কিছু নোট অনেক দেয়। কিছু নোট দিই। ইভেন এমনও হয় যে তাদের আন্ডারে যারা থাকে সে যদি নাও পারে সে বলে দেয়, রেফার করে দেয় তুমি এর কাছে যাও। এর কাছে যাও। তারা কিন্তু আপনাকে কখনো বলবে না যে আমি দেখতে পারবো না। আপনার প্রবলেমটা ওরা অলওয়েজ হচ্ছে মাথায় রাখবে যে হ্যাঁ আমার স্টুডেন্টটা প্রবলেম ফেস করেছে, আমি পারছি না, সময় নেই, আমি রেফার করে দিচ্ছি, তুমি তার কাছে যাও, সে তোমাকে বুঝিয়ে দিবে। হ্যাঁ। এই স্কোপটা তারা দেয়। আর যদি আমি পার্থক্য বলি, ইউনিভার্সিটি অফ ভিয়েনা আর টিউ ভিয়েনা এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে আমি যেটা খেয়াল করেছি, সেটা হচ্ছে কি ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে হচ্ছে ওপেন ক্রেডিট, এবং এখানে প্রতিটা কোর্সের ইসিটিএস যে আমরা কাউন্ট করি খুব বেশি 6 অথবা 8। সো কি হয়, ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে যখন আমি কোর্স কমপ্লিট করতে হয় তখন একটা দুটা তিনটা কোর্স নিয়ে আমরা 18 ইসিটিএস কমপ্লিট হয়ে গেল। কিন্তু টিউ ভিয়েনা যেটা হয়, টিউ ভিয়েনা না এক একটা কোর্সের ইসিটিএস খুবই কম, 3-4 করে। তো যেটা কষ্ট হয় টিউ ভিয়েনে সেটা হচ্ছে যে আপনাকে একটা সেমিস্টারে ধরেন আপনি 12 ইসিটিএস উঠাবেন, আপনাকে 3 থেকে 4টা কোর্স নেওয়া লাগবে, কারণ প্রত্যেকটা কোর্সে 2 করে 3 করে ইসিটিএস, কিন্তু কোর্সের প্রেসার কিন্তু সেম। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা ফেস করছি এবার। ছোট কোর্স 2 বা 3 সিটিএস এর সেটারও কিন্তু প্রেসার লোড সেম। হ্যাঁ, কিন্তু টিউ ভিয়েনে হচ্ছে এটা একটা আমার কাছে মনে হচ্ছে একটু প্রবলেম, আর ইউনিভার্সিটি অফ ভিয়েনাতে এটা একটা হচ্ছে বেনিফিট বলতে পারি। হ্যাঁ, বড় কোর্স থাকলে একটা সুবিধা হয়, মানে কারণ টাইম ইন্টারভ্যাল তো সেম একটা সেমিস্টারের, অনলি 4 মাস। মানে আমরা যেটা 6 মাস ভাবি, 6 মাস কিন্তু না, না 4 মাস। 4 মাস ইন্টারভ্যাল। 1 মাস আমাদের ফেব্রুয়ারিতে বন্ধ থাকে, পরীক্ষা বা অন্য কিছু হয়, বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট এগুলো সাবমিট করার সময় থাকে, আবার এরপরে তো সামার ব্রেক। তো আলটিমেটলি আমাদের 4 মাস করে ক্লাস হয়। এর মধ্যে আপনি 2 ইসিটিএস হোক, 6 ইসিটিএস হোক আর 12 ইসিটিএস হোক, এর মধ্যেই শেষ করতে হবে। আর প্রেশার তো সব কয়টা সাবজেক্টই এমন ভাবে ইনভলভ করে রাখে যে পুরো 4 মাসই আপনাকে ইনভলভ থাকা লাগবে, এরকম আর কি। যাই হোক, মানে এগুলো নিয়ে অনেক কথা বলা যাবে, অনেক এক্সপেরিয়েন্স আছে, এবং টিচারদেরও অনেক সময় অনেক কিছু করার থাকে না। মানে এই সিস্টেমগুলো এত জটিল, আপনি যদি একটা রেজিস্ট্রেশন না করেন আপনি সেই কোর্সে পরে আসতে পারছেন না, টিচার চাইলেও অনেক সময় নিতে পারছে না। আবার একটা আপনি দেখা যাচ্ছে কিছুদিন পরে নিচ্ছেন একটা কোর্সে, দেখা যাচ্ছে ওদের লিমিট থাকে 30 জন 40 জন, এরপরে রেজিস্ট্রেশন করলে আসলে আর সম্ভব না। আরও একটা ব্যাপার আছে যে আপনি একদিন দুদিন ক্লাস মিস দিলেন, ওদের একটা গাইডলাইন আছে, 2টা ক্লাস মিস দিলে এই সাবজেক্টে আপনি অটো ডিরেজিস্টার হয়ে যাবেন। তো সেক্ষেত্রে প্রফেসর আপনাকে কোনো হেল্প করতে পারবেন না। তো এইগুলো হচ্ছে মাথায় রাখতে হয়। আমার এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, প্রফেসর আমি একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করছি, ও আমাকে একটা নোট দিছে, দিয়েও একটা টাইম লাইন দিছে, কিন্তু আমার হচ্ছে আউটলুকে হচ্ছে মেলটা আসছে, আমার আউটলুক ওই সময় হচ্ছে, আউটলুক তো আপনি জানেন 1 সপ্তাহ পর পর হচ্ছে করতে হয়। তো আমি সামহাও ওই সপ্তাহে ব্যস্ত ছিলাম, আমি দেখি নাই, ওইটা সম্ভবত সামারের একটা ব্রেকে, তা আমি দেখি নাই, আমি তো মানে জানিও না যে আমাকে নোট দিছে, আমি তো বিন্দাস আমি সাবমিট করে বসে আছি। পরে দেখিও আমাকে কোনোভাবে আমার অন্য একটা ফ্রেন্ডের মাধ্যমে রিচ করছে যে তুমি দ্রুত রিপ্লাই দাও, কারণ তোমার সময় শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি তোমাকে ইসিটিএস কিন্তু দিতে পারবো না। তারা আমাদের ইসিটিএস দেওয়ার জন্য বসে আছে, শুধু আমার এফোর্ট দিতে হবে। বলে তুমি জাস্ট এটা কারেক্ট করে আমাকে পাঠিয়ে দাও, কারণ আমি তোমাকে নোট দিছি, এটা অথরিটির মাধ্যমে গেছে, আমি তোমাকে চাইলেও এখন আর ব্যাক করাতে পারবো না। আমি দ্রুত কারেকশন করে দিয়ে দিলাম এবং আমি সেটা ইসিটিএস পাইছি। সো এরকম অনেক কাহিনী আছে, ভালো মন্দ সবকিছু থাকবে, বাট এটার সাথে অ্যাডাপ্ট যত দ্রুত করা যাবে তত দ্রুত আপনি এখানে এডুকেশনাল সিস্টেমের সাথে অ্যালাইন হতে পারলে আপনার কাছে এত কঠিন মনে হবে না। যাই হোক, এডুকেশন নিয়ে অনেক কথা বলতে পারি বা পারা যেতে পারে। এখন একটু এখানে যারা বাংলা কমিউনিটি আছে, আপনি বললেন যে স্পেশালি এশিয়ান আছে প্রচুর, মানে আমি যদি বলি ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি, আমাদের ওখানে শ্রীলঙ্কান আছে, তো এদের সাথে আপনাদের ইন্টারেকশনটা কীরকম হয় বা এদের সাথে কালচারাল এক্সচেঞ্জটা কীরকম হচ্ছে? আচ্ছা, যদি কালচারের কথা বলি, এশিয়ানদের মধ্যে মোটামুটি কালচারাল এক্সচেঞ্জটা খুব ভালোই হয়ে থাকে, কারণ তারা খুব বেশি ফ্রেন্ডলি হয়ে থাকে, এবং অবশ্যই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ অনেক কিছুই কিন্তু সিমিলার আছে আমাদের ফুড হ্যাবিট সিমিলার, অনেক কিছুই টেস্ট বলে বা হচ্ছে আমরা অনেক কিছু বুঝি, ধর্মটা কাছাকাছি। হ্যাঁ, সো এটা নিয়ে খুব একটা বেশি প্রবলেম হয় না এশিয়ানদের মধ্যে। আর স্পেশালি হচ্ছে ভিয়েনাতে বাঙালি কমিউনিটি ভালোই আছে, আমি বলবো কম নয়, কারণ যেহেতু সিটি বাঙালি বেশি এখানেই আসে বলতে গেলে সত্যি কথা। সো বাঙালি কমিউনিটি আছে। আর কালচারাল যে ব্যাপার সেটা হচ্ছে কি, অবশ্যই যেহেতু আমি নতুন একটা কালচার এসেছি, এখানে অনেক বেশি কালচারাল ডিফারেন্স থাকবে, বাট যত সম্ভব চেষ্টা করা যায় নিজেকে ঠিক রেখে, সবকিছু ঠিক রেখে কালচারটাকে আস্তে আস্তে অ্যাডপ্ট করা। এমন না যে সম্পূর্ণ ইউরোপিয়ান হতে হবে, জিনিসটা এমন না। ব্যাপারটা হচ্ছে তুমি তোমার নিজের কালচারকেও কিন্তু এখানে ভালো মতোই রিপ্রেজেন্ট করতে পারবে বা হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারবে। সো এখানে তো ফোর্স করছে না কেউ। এই যে 21শে ফেব্রুয়ারি গেল, আমি যদি একটা ফুল নিয়ে একটা মানে কোনো একটা অনুষ্ঠান করি, আমাকে কেউ নিষেধ করবে না, কিছু বলবে না। এটা নিয়ে অনেকে ভয় পায়, অনেকে ভয় পান যে আচ্ছা কালচারাল ডিফারেন্সটা কেমন হবে, আমি নিতে পারবো কিনা। আপনি আপনার মতো এখানে ফ্রি,
এখানে আপনাকে আসলে কেউ কিছুই বলবে না, আপনি আপনার মতো করে এখানে, হ্যাঁ যেটা মিস করবেন সেটা হচ্ছে যে অনেকজন মিলে কিছু করতে পারছেন না, এই একাকিত্বটা একটু এটা ফিল তো হতে থাকবেই। পারে। এছাড়া আপনি যদি নামাজ পড়তে চান পড়বেন, ধর্ম যদি পূজা করতে চান করবেন, এখানে না কেউ কিছু বলবে না, এখানে কোনো কোনো রকম ফোর্স বলতে কিছু নেই। সো এটা নিয়ে অনেকেই ভয় পান যে আমার যদি কোনো কিছু সমস্যা হয় আমি কি করব, এগুলো নিয়ে কোনো প্রবলেম ফেস করবেন না, সেটা নিয়ে কোনো টেনশন করার কোনো মানেই হয় না আসলে। সো ভিয়েনাতে আপনারা জানেন এমনি অস্ট্রিয়ার রাজধানী এবং অনেক জনসংখ্যার ভিয়েনা, যদি অস্ট্রিয়ার মধ্যে হিসাব করা হয়, সেখানে বাঙালি কমিউনিটি অনেক স্ট্রং আছে, মসজিদ আছে, মন্দির আছে, বা অন্যান্য সমস্ত কিছু যা যা দরকার হয় একটা কালচারাল ইভেন্টের জন্য, বা ধরেন ঈদ আসতেছে সামনে, হয়তো রমজান, ঈদ, এগুলো নিয়ে আসলে একটু যেহেতু কমিউনিটি বড়, সুতরাং এখানে তো আলাদাভাবে উদযাপন হবেই, বাট হ্যাঁ সেটার সাথে ভাইয়া, অ্যালাইন হতে অনেক হবে। হয়। আমি যেমন গতবার যখন পূজাতে আপনার এসেছিলাম, ছবি দেখছিলাম একটা। হ্যাঁ আমি তো পূজাতে ঘুরতে বেরিয়েছি, পূজাতে আমি এখানে বাঙালি বাঙালিদের মন্দিরে পেয়েছি, প্লাস ইন্ডিয়ানরা তো এখানে আছে, প্লাস আপনাদের রোজা নিয়ে যদি বলি, রোজা বা ঈদ নিয়ে যদি বলি, গত বছর যখন আমি এসেছিলাম আমি শুনেছি যে এখানে হচ্ছে কোনো একটা বাঙালি কমিউনিটির আন্ডারে কোনো একটা মসজিদে হচ্ছে সম্পূর্ণ আপনার সেহেরি আর ইফতার আয়োজন করা হতো প্রত্যেক দিন, প্রত্যেকটা পুরো 1 মাস রোজা হচ্ছে এটা করা হয়েছে। সো এগুলো আছে, এগুলো যে একদম নেই তা না, এগুলো নিয়ে ভয় পাওয়ার আসলে কিছু নেই যে আমি আমার কালচারটাকে মিস করবো। কালচার আপনার উপরে, আপনি যদি ক্যারি করতে পারেন আপনি এখানে ক্যারি করবেন, আপনাকে কেউ কোনো বারণ করবে না এখানে আর কালচারের এখানে জন্য। এখানে আমার একটা জিনিস মনে হয়েছে যে এই যে পাকিস্তানি, ইন্ডিয়ান, আমরা বাংলাদেশ থেকে যে সাইকোলজিতে চিন্তা করি, পাকিস্তানি মানে এই, ইন্ডিয়ান মানে এই, না নেপালি মানে এই, এরকম কোনো কিছু ব্যাপার নাই। আবার বাংলাদেশে আরেকটা যে বিভাজনটা থাকে যে হিন্দু মুসলিম, আমি তো মুসলিম, তো আমাদের মসজিদে ইফতারি বা সাহারি দেয়, বিশেষ করে ইফতারিতে আমার অনেক হিন্দু ফ্রেন্ড হুম একসাথে, যে হুম এবং ওরা জানে, ওরা কিন্তু বলে যে অবশ্যই ওরা আসুক, ওরা এসে ইফতারি করুক, আমরা নামাজটা শেষ করি, দেন আমাদের আবার সিস্টেম কি, ইফতারি হয়, দেন আমরা খাওয়া দাওয়া করে নামাজ পড়ি, দেন আবার খাওয়া দাওয়া হয়। হুম হুম তো বলে যে ঠিক আছে, ওরা জাস্ট কিছু সময়ের জন্য বাইরে থাকবে, ওরা নামাজটা পড়বো, তারপর ওরা আবার আসবে। এবং ওরা কিন্তু বারবার ইনভাইট করে, ওই ভাইয়াগুলো কই, ওরা কেন আসে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আমি খোঁজ ওরকম নেয়। ইনভাইট পেয়েছি, তো এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না এখানে। আমার কাছে মনে হচ্ছে এখানে সবাই মিলেমিশে একটু বেশি থাকে, হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে থাকতে এখানে হয় থাকতে বা বাধ্য, থাকা কারণ উচিত। যেহেতু লিমিটেড মানুষজন আমরা এখানে থাকি, এখানে না সবাই সবার দুঃখ কষ্টে থাকার চেষ্টা করে, কারণ স্বাভাবিক যেহেতু ফ্যামিলি থেকে আমরা দূরে, এটা একটা বড় আমাদের নেগেটিভ পয়েন্ট, ফ্যামিলি থেকে দূরে আমরা। সো এখানে সবাই সবাইকে সাপোর্ট করার ট্রাইটা করে। আমি হেল্প পেয়েছি, আমি সত্যি কথা বলতে গেলে আমি এখন পর্যন্ত হেল্প চেয়েছি, আমি হেল্প পেয়েছি, আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা হয়নি। এখন যদি একটু অর্থনৈতিক ব্যাপার দিকে আসি, এখানে আসলে যে স্টুডেন্ট যারা আছে তারা তো অর্থনৈতিকভাবে কিরকম ভাবে সার্ভাইভ করে, বা তাদের ইনকাম, তাদের খরচ, এগুলো কি আসলে ম্যাচ করে কিনা, বা তাদের এক্সপেকটেশন ফুলফিল করে কিনা? এখন ভাইয়া এই ব্যাপারটা কি, যদি আমি অনেক বেশি একটা হাই এক্সপেকটেশন নিয়ে আসি দেশ থেকে, যে আরে আমি ইউরোপে যাচ্ছি এবার চিল করে বেড়াবো, আমার কোনো টেনশন থাকবে না, টাকাই আর টাকা, তাহলে কিন্তু ভুল। কারণ এটা মনে রাখতে হবে আপনি নতুন একটা দেশে যাচ্ছেন, কারেন্সি ব্যাপার আছে, আমাদের কারেন্সি এখানকার কারেন্সি অনেক ডিফারেন্ট, আমাদের 1 টাকা দিয়ে এখানে কিছুই হবে না, ঠিক আছে। তো ওই যদি চিল করার কথা চিন্তা করতে হয় তাহলে আসলে বাইরের বাইরের দেশ কারোর জন্য তাহলে সুখের হবে না। আপনাকে এখানে আপনার আয়ের ব্যয় হিসাবটা ভালো থাকবে। হ্যাঁ, আমি এটা খেয়াল করেছি দেশে আমাদের কি হয়, আমরা 20,000 টাকা ইনকাম করলে 12-13 চলে যায় হচ্ছে বাসা ভাড়া, আর বাকি হচ্ছে আমাদের সবজিরা তো প্রাইস থাকে আমরা কিনে পারি না। কিন্তু এখানে আমি যেটা খেয়াল করেছি অ্যাজ এ সিঙ্গেল হিসাবে, যে অ্যাটলিস্ট আমার আয়ের উপরে আমার ব্যয়টা কেমন হবে সেটা আসলে ডিপেন্ড করে, মানে ব্যয়ের উপরে তারা আয়টা নির্ধারণ করে দেয় যে হ্যাঁ আমার বাজার দর এরকম, ঠিক আছে তাহলে ওর স্যালারি এরকম হবে, একটা রেঞ্জ কিন্তু দিয়ে দেয় যে এতটুকু স্যালারি মানুষ পাবে। সো অর্থনৈতিক যদি বলি, হ্যাঁ যদি আম, আমি সিঙ্গেল হিসেবে প্রথমে বলি যে একজন সিঙ্গেল পার্সনের জন্য যদি সে 1,000 ইউরো ইনকাম করতে পারে, সে নিজে থেকে ভালো মতো খাওয়া দাওয়া করে এখানে বাসায় দিয়ে কিছু হলেও সে সেভ করতে পারবে। আমি বলবো সে 100 ইউরো হলেও সেভ করতে পারবে। হ্যাঁ, এখন ডিপেন্ড করে আপনার লাইফস্টাইলের উপরে, আপনি যদি এখন খুব বেশি হচ্ছে একদম বিন্দাস লাইফ কাটান যে আমার ডেইলি প্রতিদিন হচ্ছে 10-15 ইউরোকে যাচ্ছে, তাহলে তো আপনি এখানেও হ্যাপি না, দেশেও হ্যাপি না, এই খরচ আপনাকে কমাতে হবে সব জায়গাতেই। কিন্তু আমি বলবো যদি হিসাব করে চলেন, একটু কষ্ট করেন, বাইরের দেশে আসলে প্রথমে 5 থেকে 6 বছর সবাইকেই কষ্ট করতে হবে, কষ্ট কারণ করতেই হবে। পড়াশোনা কমপ্লিট করা, একটা ভালো জব খোঁজা, এর মাঝখানে আমাদের হচ্ছে ভিসা রিনিউ করতে হয়, তার জন্য আমাদেরকে একটা অ্যামাউন্ট দেখাতে হয় কিন্তু প্রতি বছরে। হুম, সো একটু হিসাব করে চললে বাসায় পাঠিয়েও হচ্ছে নিজে এখানে খাওয়া দাওয়া করে থাকা যায় আমি বলবো। আর যারা ফ্যামিলি নিয়ে থাকে, যারা স্পাউস বেবি নিয়ে থাকে, হ্যাঁ ওদের একটু খরচ বেশি হয় স্বাভাবিক, ওদের যে খরচটা বেশি হয় সেটা হচ্ছে বাসা আর হচ্ছে খাবার খরচ, এই দুটো খরচ মেইনলি বেশি হয়। বাসাটাই অনেক অনেক খরচ হ্যাঁ যায় সব বাসা সিটিতে। বাসা ভাড়াটা আসলে সব জায়গাতেই বেশি, এটা অনেক আসলে বেশি। কিছু বলার নেই।
সো সেক্ষেত্রে যদি দুজন মানুষ ইনকাম করে তাহলে বলবো খুব ভালো মতো কাটানো যায়, একটা বেবি সহ ভালো মতো কাটানো যায়। সো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি, আমি বলবো না যে খুব বেশি ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়বেন, কিন্তু হ্যাঁ আপনাকে অবশ্যই এখানে বুঝে শুনে খরচ করতে হবে, চাইলে আপনি যখন তখন খরচ করতে পারবেন না, এটা আপনাকে বুঝতে হবে। আর এখানে মেনলি হচ্ছে আমাদের কালচার অনুযায়ী খুব বেশি খরচ করার জায়গা নাই। আমি যেটা মানে হিসাব করি যে আমাদের একটা রুম ভাড়া এটা তো যাই, হুম। আর খাওয়ার খরচ আসলে কতই খাবে একটা মানুষ? 100 বড় জোর 100 থেকে 100 150, সর্বোচ্চ 120-30 বা 150 ধরেন, 150 ধরলে এর হবে। বেশি আসলে খাওয়া সম্ভব না। এখন যদি আপনি মানে কিভাবে বলবো, মানে আনএক্সপেক্টেড কোনো কিছু খান, সারাদিন রেস্টুরেন্টে খান, সেটা তাহলে আলাদা issue। তাহলে আপনার 1000 এরও খুব বেশি কিছু 1000 না তো এখানে। আপনি কিছুই করতে পারবেন কিছুই না করতে পারবেন 1000 না। ও, সত্যি কথা। বাট এটা হচ্ছে সব সিটির কথাই হচ্ছে সেম। সব সিটিতে আপনি যা ইনকাম করবেন, এদেশে গভর্নমেন্ট এমন ভাবে একটা স্ট্রাকচার দাঁড় করাইছে যে সেখান থেকে আপনি বাসা ভাড়া দিয়ে খেয়ে আপনার কাছে একটা পর্যাপ্ত টাকা থাকবে বা থাকার কথা, আপনি যাতে মানে লাইফটা একটু এনজয়ও করতে পারেন। এরকম না যে শুধু কাজ করলেন, ফ্যামিলি মেনটেন করলেন, এরকমও না। আপনি এর পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিসও করতে পারবেন। এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, পার্ট টাইমের জন্য এরকম বলছি না, যারা ফুল টাইম জব করে তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তারা একটা সার্টেন ইনকাম করে, খরচ করে, ফ্যামিলির পেছনে খরচ করে এবং তারা এন্টারটেইন করে। হ্যাঁ প্রত্যেকটা এখানে আছে। ফ্যামিলি মাঝে মাঝে বাইরে খাইতে যায়, ঘুরতে যায়। তো সেই সুযোগটা এখানে আছে, সব সিটিতেই আছে। এটা আমি বলবো যে এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই, কারণ এটা আসলে ডিপেন্ডিত করে আপনার উপর। দেশেও যেরকম লাইফ ছিল আপনার, হ্যাঁ। এখানেও সেমই থাকবে লাইফটা, শুধু হচ্ছে খরচটাকে আপনি কিভাবে করবেন সেটা আপনাকে অবশ্যই মানে সঞ্চয় হতে হবে। হ্যাঁ, সঞ্চয় এটা হতে হতে হবে হবে। সব জায়গাতে, এটা দেশে বলেন এখানে বলেন। না কিন্তু হলে আসলেই কঠিন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে আমরা কখন প্রবলেম ফেস করি সেটা হচ্ছে কি, যেমন ধরেন এই যে ভিসা রিনিউ করতে হবে, সেখানে আমাকে প্রায় 3-4 হাজার ইউরো দেখাতে হবে হ্যাঁ, ব্যাংকে, ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হবে আর কি। তখন অবশ্যই 3-4 হাজার ইউরো এক বছরে একটা মানুষের পক্ষে জমানো পসিবল হয় না, কঠিন হয়ে যায়। স্টুডেন্ট হোক, ফুল টাইম হোক, যাই হোক। সেক্ষেত্রে যেটা হয়, হয়তো বা ক্রেডিট কার্ডের হেল্প নিতে হবে, বা তখন যেটা হয় ওই যে আশপাশে বাঙালি ফ্রেন্ড, বাঙালি কমিউনিটি, এরাই তখন আসলে হেল্প করে। সো এই যে বাইরে যে আমরা বলি না যে আমি যদি একা একা থাকবো, এটা পসিবল হয় না। আপনাকে পদে পদে না হেল্প কারো না কারো লাগবে, হেল্প লাগেই। হেল্প লাগবে এবং হেল্প করতে হবে, শুধু নিলে হবে না, হেল্প কিন্তু করতে হবে আপনাকে অবশ্যই। আমি একটু ক্লিয়ার করে দিই, 3-4 হাজার ইউরো বলতে মানে আপনারা বাংলাদেশ থেকে আমরা যারা সবাই আসি, সেই সময় যে অ্যামাউন্টটা দেখায় আসি এখন 16,000 সামথিং। তো এই অ্যামাউন্টটা কিন্তু এখানেও আমাদের দেখানো লাগে, প্রত্যেককেই দেখানো লাগে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু একটা জব করি, তো সেই 12 মাসের ক্যালকুলেশন হয়, সেইখান থেকে আমার এই 16,000 টাকা ফিল আপ হওয়ার জন্য যতটুকু বাকি থাকে সেই টাকাটা আমাকে দেখানো হয়। এই জন্য আপু বললো 3-4 হাজার টাকা। এটা কিন্তু আপনি যদি জব না করেন তাহলে আপনাকে 16,000 সামথিংই 16,000 দেখানো দেখাতে লাগবে। হবে। তো এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। জব কন্ট্রাক্ট থাকা লাগবে। ওরা হচ্ছে 3 মাসের একটা লোন সেটেল বলে, মানে স্যালারি স্টেটমেন্ট, এইটা শো করতে হবে যে আপনার জবটা আছে, আপনি স্যালারিটা পাচ্ছেন, সেই ক্যালকুলেশন করে। আপনি যদি 1,000 পান তাহলে আপনি 12 মাসে 12,000, তো 16,000 হতে হতো 4,000 টাকা বাকি লাগবে থাকে। এরকম আর কি, এইরকম 4,000 লাগবে। হিসাবটা। হিসাবটা এখানে। তার মানে ওভারঅল ইকোনমিক সেক্টর যদি বলি, মানে ইনকাম এবং খরচ, সেটা সব সিটিতেই কাছাকাছি মনে হ্যাঁ হয়। আমি বলবো ব্যালেন্স করা যায়। আমি এটা কখনোই বলবো না যে না খুব বেশি ফিনান্সিয়াল ক্রাইসিসে মানুষ পড়ে না, ব্যালেন্স করা যায়। আপনি দেশে টাকা পাঠিয়েও এখানে চলতে পারবেন। ওকে, এবার আমরা একটু ফানি সেকশনে যাই। যেহেতু আব্বু একজন ইউটিউবার, আমিও টুকটাক ভিডিও করার চেষ্টা করি, তো অনেক ধরনের কোশ্চেন আসে ইউটিউবে, প্লাস পার্সোনাল মেসেজে, অথবা মানে এখন তো প্ল্যাটফর্মে কোনো শেষ নাই। তো সেখান থেকে কিছু কিছু মানে কোশ্চেন, এবং মানে যেটা আমাদের কাছে খুব হাস্যকরও লাগে, এবং কিছু কিছু সিরিয়াস কোশ্চেনও থাকে আসলে। তো সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করি, সেটা হয়তো মানে খুব ভালো লাগবে আমার বিশ্বাস। আপু আপনার কাছে মানে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করেন, যে কোশ্চেনগুলো আপনি শোনার সাথে সাথে দেখা যাচ্ছে 3-4 দিন ধরে হাসছেন, বা আপনার মাথার ভিতরে আচ্ছা কি কোশ্চেন করলাম আমারে ভাই, এরকম কিছু কোশ্চেনের কথা বলেন। ফানি কোশ্চেন আমাকে খুব বেশি করা হয় না, কিন্তু আমি কিছু কোশ্চেনে খুব বেশি হচ্ছে অবাক হই। সেটা হচ্ছে কি, আমি এটা প্রায় সময় বলেছিলাম, সেটা হচ্ছে যে অনেকে হচ্ছে প্রোফাইলটা পুরো শেয়ার করে বলে আপু আমি কি অফার লেটার পাবো। আচ্ছা আমার কথা হচ্ছে আমি তো ইউনিভার্সিটির কেউ না, অফার লেটার দিবে হচ্ছে ইউনিভার্সিটি, ঠিক আছে। এখন তার যদি মনে না হয়, ইউনিভার্সিটি যদি মনে না হয় যে ঠিক আছে তোমার প্রোফাইল, বা তাদের ক্ষেত্রে ধরেন মনে হলো যে এই সেমিস্টারে ওরা হচ্ছে এশিয়া থেকে বা বাংলাদেশ থেকে এত লিমিটেড লোক নিবে, এটা তো আর আমরা জানি না, এটা তো ইউনিভার্সিটি জানে। So, আমি কিভাবে বলবো যে আপনি হচ্ছে অফার লেটার পাবেন কি না পাবেন। এটা অনেকে তখন আমি যে কথাটা জিজ্ঞেস করলে যখন বলি অ্যান্সার দেই, অনেকে হচ্ছে এটা দিয়ে কাউন্টার দেয় যে আপু না আপনারা তো জানেন, সো আপনাদের কাছে হচ্ছে একটা আইডিয়া থাকবে যে আসলে এই প্রোফাইল দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করলে হবে কিনা, তাহলে আমি রিস্ক নিব। ভাই শোনেন,
রিস্ক লাইফ আপনাকে নিতেই হবে। ঠিক আছে, আপনি যদি রিস্ক না নেন তাহলে কিন্তু কখনো কোনো জায়গায় পৌঁছাতে পারবেন না। যদি ওটা চিন্তা করেন যে আচ্ছা আমি পাবো কিনা পাবো আগে ফিক্সড হই, তারপরে হচ্ছে আমি রিস্ক নিব, তাহলে কিন্তু হবে না। আমরা সবাই কিন্তু রিস্ক নিয়ে এগিয়েছি। আমরা জানতাম না আমরা এখানে পাবো কি পাবো না চান্স, আমাদের কাছে মনে হয়েছে যে রিস্ক নেওয়া দরকার, সো আমরা রিস্ক নিয়েছি, এগিয়েছি এবং আমরা একটা অবস্থানে এসেছি। সো রিস্ক নিতে হবে। আর ফানি কমেন্ট যদি বলি, হ্যাঁ অনেকে হচ্ছে আমাদেরকে অনেক ধরনের অফার দিয়ে থাকেন, লোভনীয় লোভনীয় অফার দিয়ে থাকেন। দয়া করে হচ্ছে আমাদেরকে এগুলো দিবেন না আপনারা। আমাদের কাছে আপনাদের এই লোভনীয় অফার হচ্ছে একসেপ্ট করার যথেষ্ট সময় নেই, আমরা এখানে সময় খুঁজেই পাচ্ছি না। সো To be কিভাবে honest, একসেপ্ট করব? এইটা খুবই খুবই ইরিটেটিং। মানুষজন খুবই প্যাথেটিক এটা। ভাই আপনাকে আপনার যা লাগে, আপনার যা সম্মানী সেটা দেওয়ার চেষ্টা করো ভাই। দরকার নাই। যথেষ্ট পরিমাণ সম্মান আছে, আর অসম্মানিত করেন না। আপনি নিজে চেষ্টা করেন। দেখেন আমি কিন্তু সবাই, মানে আপনি যে কোশ্চেনগুলো বলেন এই কোশ্চেনগুলো খুবই কমন। এক হচ্ছে প্রোফাইল শেয়ার করে, দুই হচ্ছে ভাই আমি অমুক সাবজেক্টে পড়ি, আমার এই সাবজেক্টটা কোন কোন ইউনিভার্সিটিতে আছে। এটা ভাই অনলাইনে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, মানে সবকটা ইউনিভার্সিটি নিয়ে আমরা দুইজন আলোচনা করার চেষ্টা করছি, অনেকেই চেষ্টা করছে। আপু যেহেতু আছে, আমি আসি, চেষ্টা করছি আমরা ইউনিভার্সিটিগুলো নিয়ে কথা বলার, অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলার, আসবেন কিভাবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, ভিসা কিভাবে ফেস করবেন, ভিসা পর ইভেন কি বাসা করবেন। কিভাবে ভালো করবেন, মানে টোটাল বিষয়টা নিয়ে একটা ফুল প্রসেস গাইডলাইন দেওয়া আছে। এরপরও একই কোশ্চেন ভাই, প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে, যান। এখন আমি কি অ্যান্সার দিই জানেন? যে ভাই আপনার প্রোফাইলটা আমাকে না দিয়ে আপনি ইউনিভার্সিটিকে একটা মেইল দেন। Actually, একদম এক্স্যাক্টলি অ্যান্সার দিয়ে দিই। actually. এটা কিন্তু মানে ফান করলাম, বাট এটা সিরিয়াস। আপনি আপনার সন্দেহ হচ্ছে, আমাকে জিজ্ঞেস করলেন, ওকে ফাইন, জিজ্ঞেস করতে পারেন। আপনি সেম কোশ্চেনটা প্রত্যেকটা ইউনিভার্সিটির পোর্টালে, মানে অ্যাডমিশন অফিসের কমন মেইল থাকে, সেখানে একটা মেইল দেন। যদি সেটাও না পারেন, ইউনিভার্সিটির একটা ইন্ডিভিজুয়াল মেইল আইডি আছে, সেখানে প্রত্যেক মেইল দেন, ওরা department আপনাকে অনুযায়ী হচ্ছে। ইন্ডিভিজুয়াল আলাদা করে দিবে যে আপনি অ্যাডমিশনের জন্য ওকে ফাইন, আপনি এই মেইলে মেইল দেন। এটা খুবই সিম্পল ভাই। এটার জন্য আপনি একে তো আমাদের কাছে বলছেন কোনো এজেন্সির কাছে যায়েন না ভাই, তারা আপনার কাছে এই ব্যাপারটা নিয়েও টাকা নিবে। আর আমাদেরকেও দয়া করে আপনি কোনো এজেন্সি হোক, কোনো পার্সোনাল হোক, কোনো অফার দিয়েন না ভাই। আপনি কত টাকা দিবেন? এই টাকাটা না এইখানকার হিসাবে খুব বেশি টাকা হয় না, এটা আমরা আর্ন করি আল্লাহ দিলে, তাই না? মানে এইটার থেকে বেটার হচ্ছে আমরা দুইজন বা অনেকেই তো ট্রাই করতেছে যাতে এই পথটা একটু স্মুথ হয়। দেখেন অনেক ইনফরমেশন ছিল না, আমরা এটা এক হচ্ছে নিজেরা ফেস করছি, এক হচ্ছে আশেপাশের লোকজন ফেস করছে, সেটা থেকে জানছি। এরপরে যে আমরা আজকে কথা বললাম, আজকে তো এরকম না যে আপনাদের সামনেই যতটুকু কথা হচ্ছে এরকম, পুরো পথ ধরে ভিয়েনাতে মানুষজন কিভাবে আসে, স্টুডেন্টরা কিভাবে আসে, তাদের কন্ডিশন কিরকম, এগুলো নিয়ে তো আমরা আলোচনা করি নিয়মিত। মাঝে মাঝে আপুর সাথে মাঝে মাঝে আমার কথা হয়। তাহলে কি হয়, মানে আমরা এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করি, সেটার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো এই ইনফরমেশনগুলো আপনারা পাচ্ছেন, তারপরও আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভাই একটু এইটা করে দেন, ওইটা করে দেন। সমস্ত কিছু অ্যাভেলেবেল ভাই, এটা এত বেশি কঠিন কিছু না। আমি আর একটু ফানি কোশ্চেনের কথা বলি, এটা প্রায়ই আমি বলে থাকি যে হচ্ছে আমাকে একজন কোশ্চেন করছে যে ভাই আমার একটু হেল্প লাগবে। আমি বলছি বলেন। আমি তো জেনারেলি খুব সিরিয়াস হলে এই ধরনের কোশ্চেন করে। বলছে ভাই আমি এখন উত্তরাতে আছি, আমি ভিএফএস অফিস যাব, কোন বাসে উঠবো? আমি না অনেকক্ষণ ধরে ভাবতেছি যে এই আমার কি কোশ্চেন করলো ভাই। আমি ওরে লিখছি যে ভাই আপনি গুগলে যান, সার্চ দেন যে আপনি কারেন্ট লোকেশন টু ভিএফএস, দেন দেখেন কোন বাসও সাজেস্ট করে, সেই বাসে উঠে যান। আর যদি টাকা থাকে আপনি উবারে চলে যান। মানে এরকম ফানি ফানি কোশ্চেন আসে, মানে অনেক ধরনের অনেক টাইপের কোশ্চেন আসে। মানুষজন তো স্পাউস নিয়ে অনেক ধরনের কোশ্চেন করে, সিরিয়াস কোশ্চেনও করে। অবভিয়াসলি সিরিয়াস কোশ্চেন অনেক ধরনের আছে ভাই, অনেক ডিফিকাল্টিস থাকে। এই এখন যেরকম আপনার এমবাসির একটা লম্বা সময় কিসের কারণে ডেফার করা লাগছে, সেটা ডেফার করবে কি করবে না, বাসার ক্ষেত্রে কি ধরনের ডিসিশন নেবে, এই ধরনের অনেক ধরনের জটিল কোশ্চেন আছে। এগুলো হচ্ছে স্বাভাবিক জানতে চাওয়ার মতো কোশ্চেন, কারণ এগুলোর আইডিয়া হচ্ছে আমরা এখান থেকে দিতে পারবো ভালো মতো, যেহেতু আমরা এখানে আছি, সো আমরা ফেস করেছি, এগুলো দিতে পারবো। বাট যে প্রশ্নগুলো আপনারা করেন, ইরিলিভেন্ট প্রশ্ন করেন, সেগুলো হচ্ছে টাফ হয়ে যায় আমাদের জন্য। আর আমি এখানে একটা কথা বলতে চাই এই বিষয়ে, সেটা হচ্ছে কি যে একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে যেহেতু মনে করেন যে আমরা এখানে ভিডিও করছি, আমরা সব ধরনের ইনফরমেশন জানি, ব্যাপারটা কিন্তু এরকমও না, কখনোই না। আমাদেরও হচ্ছে প্রতিদিন একটু একটু করে শিখতে হচ্ছে, জানতে হচ্ছে। তো এখন মাঝখানে অনেকেই হচ্ছে অনেক ধরনের প্রশ্ন করে রিকোয়েস্ট করতেন যে আপু বা ভাইয়া একটু ইউনিভার্সিটিতে যে কথা বলে দেখবেন এটা হবে কিনা। এটা না মানে টাফ না, এটা ইম্পসিবল বলতে পারি, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট। আমি কিন্তু এখানে কোনো বড় কোনো পদে নেই। সো ইউনিভার্সিটিতে গেলে তারা যে তাদের ভিতরগত কথাগুলো আমাদেরকে বলে দিবে এটা কিন্তু না, কারণ অবভিয়াসলি ডাটা প্রোটেকশন রুলস আছে অনেক এখানে কখনোই বলবে না। অনেক বেশি, কারণ এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব কিছু রুলস থাকে, তাদের নিজস্ব কিছু হচ্ছে নিয়ম থাকে, ক্রাইটেরিয়া থাকে।
সো এখন ওরা অবশ্যই ওদের এগুলো এই রুলসগুলো ভেঙে আমাকে সব কিছু বলবে না। সো স্বাভাবিক। আমি যে রিকোয়েস্ট করব সেটা ইম্পসিবল, কারণ আমি নিজে এখানে স্টুডেন্ট। সো অনেকেই তখন মনে করেন যে হ্যাঁ এরা সময় দিচ্ছে না বা আমাদের রিকোয়েস্টগুলো রাখছে না বা এত ভাব দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ভাই সত্যি কথা, ভাব দেখাচ্ছি না, অনেক কষ্ট হচ্ছে এখানে সবকিছু ম্যানেজ করতে। আমরা যে ইনফরমেশনগুলো হচ্ছে ওপেন আছে সেগুলো গুছিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করি, কিন্তু যেগুলো ইন্টারনাল সেগুলো আমাদের পক্ষেও নেওয়া পসিবল না, আমি এখানে থাকলেও পসিবল না। এখানে রুলস আর রেগুলেশন নিয়ে সবাই আর এটা অনেক বেশি টাফ। নিয়মিত চেঞ্জ হচ্ছে, হঠাৎ হঠাৎ এক একটা ধরনের এক এক ইউনিভার্সিটি এক এক সাবজেক্ট আলাদা আলাদা নতুন রুলসের মধ্যে যাচ্ছে। এখন ধরো আমি আমি আমার ইউনিভার্সিটিতে যখন আসি তখন এক ধরনের প্রসেসের মাধ্যমে আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট নিত, এখন তারা আপডেট করছে। এটা কিন্তু মানে চলমান প্রক্রিয়া। হ্যাঁ ওরা ওদের গাইডলাইন চেঞ্জ করে, ওরা ওদের কোর্স কারিকুলাম চেঞ্জ করে, এই অনুযায়ী ওদের অ্যাডমিশন রিকোয়ারমেন্টস চেঞ্জ করে। এখন আমি আপনাকে একটা গাইডলাইন দিলাম, সেটা আমার থিঙ্কিং হচ্ছে ধরেন আরো 1 বছর আগে, তাই না? খুব স্বাভাবিক, আমি ওই সময় খুব ঘাটাঘাটি করছি কোন ইউনিভার্সিটিতে কি চলতেছে, কোন সাবজেক্টে কি চলতেছে। আবার দেখেন কোশ্চেন করে কি, মনে করেন আমি সায়েন্সের একটা স্টুডেন্ট অ্যান্ড আর্টস ব্যাকগ্রাউন্ডের যদি কোনো সাবজেক্ট বলেন, এই সম্পর্কে আমার কোনো আইডিয়া থাকবে? না, তখন তো জেনারেলি আপনি আমার মিসগাইডেড হবেন। হ্যাঁ। আমি যদি কিছু বলি মিসগাইডেড হবেন, এটা কিন্তু আর সত্যি কথা। সো বেটার হচ্ছে আপনি নিজে থেকে খুঁজে বের করবেন। আমি জানবো না তবে কিছুটা কয়েকজন খুব নিয়ে। খুব আবার ভালো কাজ করে, স্ক্রিনশট দিয়ে দেন কোশ্চেন করে যে ভাইয়া এই জায়গা পর্যন্ত আসছি, দেন আপনি একটা মানে এখান থেকে একটা সলিউশন দেয়। এইগুলো ভালো যে আপনি একটা রিসার্চ করে এক জায়গা পর্যন্ত আসছেন, এরপরে বোঝেন নাই, এরপরে যেহেতু আমরা এই পোর্টালগুলোর সাথে ইউজ টু আপনাকে একটা সলিউশন দিতে পারি যে আচ্ছা ভাই এই পর্যন্ত যেহেতু আসছেন এরপরে এই কাজটা করেন, আশা করি এটা সলিউশন হয়ে যাবে। এইটা না বলা যায়, এটা আইডিয়াও করা যায়। আপনি দেখা যাচ্ছে এমবাসির ক্ষেত্রে যেটা হয়, এমবাসির ক্ষেত্রে ভাই আমার কাছ থেকে এই ডকুমেন্টসগুলো চাইছে, আমি এখন কি করবো, মানে পরবর্তীতে ম্যাজিস্ট্রেট থেকে যখন চাই তখন একটা আইডিয়া করা যায় আচ্ছা এটা তো হচ্ছে এগুলো এগুলো দিলে মেবি এটা ফিল আপ হবে, সমস্যা নাই। বিশেষ করে এখন যে সোর্স অফ ফান্ড বা অন্যান্য জিনিস নিয়ে যে কোশ্চেনগুলো করে, তো এইটা আইডিয়া করে একটা বলা যায়। কিন্তু ইউনিভার্সিটি নিবে কি নিবে না এই আইডিয়া আসলে মানে এই আইডিয়া করাই ঠিক না। এখন আপনাকে কিভাবে অ্যান্সার দিব? তারপরে আরেকটা প্রশ্ন আমি পাই, সেটা হচ্ছে যে বলে যে আপু আমি অ্যাপ্লাই করেছি, আমরা হচ্ছে এরকম এতজন অ্যাপ্লাই করেছি সামার সেমিস্টারে, ওরা এখন অফারটা দিচ্ছে না। আপনি একটু ইউনিভার্সিটিতে কথা বলে জিজ্ঞেস করে দেখবেন, একটু খোঁজ আনতে পারবেন কখন অফারটা দেওয়া শুরু করবে। এটা টোটালি ইন্টারনাল ব্যাপার। আমি যদি যে বলি ইউনিভার্সিটিকে, সে বলবে অ্যাডমিশন অফিসে যাও। যে জিজ্ঞাসা করি সে বলবে আমি জানি না। হ্যাঁ, খুবই আমি জানি না, স্বাভাবিক। আমি তখন কি করবো বলেন? সো এই ইনফরমেশনগুলো না আমাদের পক্ষে বের করা পসিবল না। আমরা স্টুডেন্ট এখানকার, আমরা স্টুডেন্ট পর্যন্তই সীমাবদ্ধ। এখানকার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে রুলসগুলো সেগুলো আমরা জানবো না। সো এগুলো আমাদের কাছে প্রশ্ন করে লাভ নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ এখন যারা হচ্ছে অ্যাপ্লাই করছেন এটা একটা কষ্টের ব্যাপার, আমরা জানি যে এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে বসে আছেন, অফার লেটার পাচ্ছেন না। বাট এখানে না অস্ট্রিয়ার ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে ধৈর্য ধরতে হবে। শুধু অস্ট্রিয়া বলবো না, আমি অস্ট্রিয়া, বলবো জার্মানি, যে বাহিরের কান্ট্রিতে যারা যে অ্যাপ্লাই দেশেই যাক না করবেন, কেন। ধৈর্য, ধৈর্য ছাড়া কোনো উপায় নেই। আপনি এখানে বলতে পারবেন না, আপনার প্রত্যেকটা পথ কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু আনসার্টেন। সো আপনি বলতে পারবেন না কি হয়। সো আপনাকে এখানে ধৈর্য ধরতেই হবে, কিছু করার নেই আসলে। আর আমরা তো আসলে এখন যে কথাগুলো বলি অনেক কথা তো আমরা শেয়ার করতে পারি না, এটা পসিবল না। এখানে না আসার পরেও আপনাকে অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক রিয়েলিটির মধ্যে দিয়ে যাইতে হবে। আমরাও তো অনেক কিছু ফেস করি প্রত্যেক দিন। মানে আপনি তো আমাকে দেখেন হয়তো 1 ঘন্টা আধা ঘন্টার একটা ভিডিওতে, আপুকে হয়তো ওইভাবেই দেখেন, কিন্তু আমাদের তো একটা মানে দৈনন্দিন লাইফ আছে, সেই লাইফে না অনেক কিছু শেখা লাগে। তো বাংলাদেশ থেকে রেডি হয়ে আসেন, মানে রেডি হয়ে আসেন যে আপনি দেশের বাইরে যাচ্ছেন, পড়ালেখা করতে যাচ্ছেন, ফ্যামিলি নিয়ে আসছেন অথবা অন্যান্য পেশার নিয়ে আসছেন, সেগুলোর সাথে মেন্টালি রেডি হওয়া এটা খুবই জরুরি। নাহলে পরবর্তীতে কি হবে, আপনি এখন একজনের কাছ থেকে একটা হেল্প নিলেন, সে আপনাকে অবশ্যই হেল্প করবে বা হয়তো করতে পারে, কিন্তু পরবর্তীতে আপনাকে এটা সাস্টেইন করা টাফ হয়ে যাবে। কারণ এখানে তো এইটাই শেষ না, আমি ভর্তি হয়ে গেলাম না। আসলাম, তারপরেও তো আপনার একটা আপনি তো এক লং চিন্তা নিয়ে আসছেন, সেইটা সাস্টেন বা সেটা সাকসেসফুলি আলোর মুখ দেখতে গেলে অনেক পরিশ্রম করা লাগবে। এখানে একটা সময় মানে 1 মিনিট সময় পাবেন না যে আপনি রেস্ট করবেন, সত্যি কথা। দৌড় দৌড় দৌড়। যাই হোক, আমরা মানে শেষ করি, অনেক আলোচনা করলাম, আমরা গল্পে গল্পে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, কারণ আমরা জেনারেলি হচ্ছে একটা রিজিট মাধ্যমে কথা বলি, মানে আমরা নিজেরা কথা বলে আপনারা শুনেন, কিন্তু আমরা দুইজন আলোচনা করার চেষ্টা করলাম যে মানে একটু নিজেদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা এবং আপনাদেরকেও কানেক্ট করার চেষ্টা করলাম, যাতে অন্তত পক্ষে আপনারা একটা ক্লিয়ার গাইডলাইন পান যে আমরা এখানে কিভাবে আসি, কিভাবে পড়ালেখা হচ্ছে, কালচারাল এক্সচেঞ্জ কিভাবে হচ্ছে, আমরা পরবর্তী কি চিন্তা করতে পারি, এর বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো। আপু আপনি যদি কিছু বলেন। আচ্ছা আমি শেষে এটাই বলতে চাই যে যারা আসছেন
আমি তাদেরকে এখনো বলবো যে হতাশ হবেন না। আপনারা অনেকেই দেখছি যে হতাশ হয়েছেন খুব তাড়াতাড়ি, যে আমি অফার লেটার পাচ্ছি না আপু, এতদিন এম্বাসির সময় কি করব। সো হতাশ হবেন না। এইখানে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করার সাথে সাথে আমি বলবো যে অনেকেই হয় কি যে শুধুমাত্র অস্ট্রিয়া একটা অপশন রেখে অ্যাপ্লাই করেন, তো তখন যখন দেখছেন যে অনেক বেশি সময় লাগছে আর কিছু পারছেন না, অনেক হতাশ হয়ে যান। সো লাইফের একটা, যদি বলি যে একটা ছোট্ট একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে যে কখনো একটা অপশন রাখবেন না। আপনাকে হাতে আরো অবভিয়াসলি। অনেকগুলো অপশন রাখতে হবে, রেখে আপনি হয়তোবা অস্ট্রিয়াকে প্রায়োরিটি দিচ্ছেন, সে অনুযায়ী আগাবেন, বা আপনাকে অপশনস রাখতে হবে। আর আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, এটা আমি সবসময় বলবো। ধৈর্য ধরে, প্রবলেম থাকলে সেটা সলিউশন থাকেই। সো প্রবলেম ফেস করলে আপনি মনে রাখবেন যে আপনি সলিউশন পাবেন, কিন্তু আপনাকে ধৈর্য ধরে সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং সলিউশন খুঁজতে হবে। সো এখনো বলবো আপনারা ট্রাই করছেন, করে যান। যারা মাঝপথে আছেন, কখনো হচ্ছে হতাশ হবেন না, প্রসেস থামিয়ে দিবেন না। যদি একবার আসতে পারেন, তখন আস্তে আস্তে 5-6 বছরের মধ্যে অবশ্যই আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন, এবং আশা করি একটা ভালো লাইফ অবশ্যই আপনারা পাবেন এখানে। তো ধন্যবাদ আপু, অনেক সময় দিলেন। ধন্যবাদ ভাই একে আপনাকেও। একে তো হচ্ছে আপনি শহরটা ঘুরাই দেখালেন, এই জন্য ধন্যবাদ। দুই হচ্ছে ইউনিভার্সিটি কালচার সম্পর্কে জানলাম। তিন হচ্ছে আমরা যে গল্প করলাম, এটা একটা ডকুমেন্টেশন থাকলো। জানি না এটা মানুষজন দেখবে কি দেখবেন, এটা তাদের ব্যাপার, বাট আমাদের অন্ততপক্ষে একটা মেমোরি ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই। তো আশা করি আমাদের একটা ভালো সম্পর্ক থাকবে। আর সালজবুর্গে যাওয়ার দাওয়াত থাকলো। হ্যাঁ, সালজবুর্গ অবশ্যই আমি অন্ততপক্ষে যাব ন্যাচারাল ঘুরতে। একটা সিটি, খুব ভালো লাগবে, মানে আমার বিশ্বাস। আর আমার জন্য দোয়া করেন, আপনার জন্য দোয়া থাকলো। জি আশা ভাইয়া। করি ভালো কিছু হবে। আচ্ছা ভাইয়া, সবাইকে ধন্যবাদ। বাই টাটা। বাই।